হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লাইকেবল এডুকেশন চ্যানেল। এর আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম প্রতিবাদী ধর্মীয় আন্দোলন নিয়ে, যেখানে বৌদ্ধ এবং জৈন ধর্মের উদ্ভব হচ্ছে। সেই ভিডিওটি না দেখে থাকলে অতি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটিতে আলোচ্য বিষয় হবে ষোড়শ মহাজন পদ নিয়ে। তাহলে এই ষোড়শ মহাজন পদটা কি, এই নিয়ে ভিডিওটা তৈরি করা। তাহলে শুরু করা যাক। এই ভিডিওটি দেখার পর ষোড়শ মহাজন পদ সম্পর্কে আপনাদের ধারণা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। ষোড়শ মহাজন পদ কি? হরপ্পার পতনের পর বৈদিক যুগ পর্যন্ত নগরের আর কোনো চিহ্ন থাকে না। মানুষ নগরের বদলে গ্রামবাসীতে পরিণত হয়। মানুষের বসবাসের পক্ষে অনুকূল এই সকল গ্রাম্য জনবসতিকেই জনপদ বলা হয়। এই জনপদ কথাটির আক্ষরিক অর্থ হল একটি জনগোষ্ঠীর নির্দিষ্ট এলাকা। ধীরে ধীরে এগুলির পরিধি ও শক্তি বৃদ্ধি পায় এবং শক্তিশালী একক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। এগুলি হলো মহাজনপদ। বেশ সহজভাবে বুঝিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এবার আছে গৌতম বুদ্ধের আবির্ভাব কাল, অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ ও পঞ্চম শতকের উত্তর ভারতে এমনই 16টি মহাজনপদের উল্লেখ পাওয়া যায়। অঙ্গুরিত্তর নিকায় নামক বৌদ্ধ গ্রন্থে এদের একত্রে ষোড়শ মহাজনপদ বলে অভিহিত করা হয়েছে। এই 16টি মহাজনপদ হল কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি, মল্ল, মৎস্য, বৎস, চেদি, সুরসেন, অশোক, গান্ধার, কুরু, পাঞ্চাল, অবন্তী এবং কম্বোজ। এই ষোড়শ মহাজন পদ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রশ্ন আসে, তাই একটু ভালোভাবে দেখা দরকার। এই ম্যাপটা আপনারা দেখে নিতে পারেন কোথায় কোন মহাজন পদটি ছিল। ঠিক আছে, তাহলে দেখুন। উল্লেখযোগ্য বিষয়: অশোক বাকি সবাই উল্লেখযোগ্য বিষয় অশোক বাদে বাকি সবাই উত্তর ভারতে অবস্থিত। একমাত্র অশোকই দক্ষিণে অবস্থিত মহাজনপদ। বলা যায় অপেক্ষাকৃত কম শক্তিশালী ও ক্ষুদ্রতর জনপদগুলিকে গ্রাস করেই মহাজনপদগুলির উৎপত্তি। রাজনৈতিক ব্যবস্থা: ষোড়শ মহাজন পদগুলির রাজনৈতিক ব্যবস্থা কেমন ছিল? শাসন শক্তির কথা বলা হলে যেমন রাজশক্তি ছিল, তেমনি গণতান্ত্রিক মহাজনপদও বিদ্যমান ছিল। উদাহরণ হিসেবে বলা যায়, প্রাচীন তথ্যসূত্রে ব্রিজি ও মল্ল গণরাজ্য হিসেবে পরিণত হয়েছিল। এ যুগে বেশিরভাগ রাষ্ট্রই ছিল রাজতান্ত্রিক, ফলে রাজারাই রাজ্যের সর্বেসর্বা হতেন। রাজার একার পক্ষে বৃহৎ রাজ্যের রাজকার্য তথা প্রশাসন পরিচালনা করা সম্ভব ছিল না, তাই তারা বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের আমলা নিয়োগ করতেন। এদের মহামাত্র বলা হতো। গণরাজ্যের ছবি ছিল কিছুটা ভিন্ন। গণরাষ্ট্রগুলিতে সভা ও পরিষদের সমর্থনে একজন করে সভাপতি ও মুখ্য প্রশাসক নির্বাচন করা হতো। এদের মেয়াদ ছিল নির্দিষ্ট। অর্থনৈতিক ও সামাজিক জীবন: কৃষি মহাজনপদে শক্তি বা এলাকা বৃদ্ধির সাথে সাথে কৃষিকাজ ও কৃষিক্ষেত্রের বৃদ্ধিরও ইঙ্গিত দেয়। মহাজনপদগুলি যে এলাকায় ছড়িয়েছিল তা ছিল কৃষিজ উৎপাদন অনুকূল। একাধিক নদ নদী, যথেষ্ট পরিমাণ বৃষ্টি ও উর্বর জমি, এই 3 কারণে গাঙ্গেয় উপত্যকায় কৃষিকাজ পূর্ণ হয়ে ওঠে। বৌদ্ধ গ্রন্থে কৃষিকে অন্যতম উৎকৃষ্ট কর্ম বলে বর্ণনা করা হয়েছে। বৌদ্ধ গ্রন্থে কৃষিকে অন্যতম উৎকৃষ্ট কর্ম বলে বর্ণনা করা হয়েছে। অষ্টাধ্যায়ীতে নীলি নামক এক ধরনের ফসলের কথা বলা হয়েছে। এটা আর অন্য কিছু নয়, নীল।
অষ্টাধ্যায়ীতে কোদালকে বলা হয়েছে খনিত্র। কোদালকে কী বলা হয়েছে তাহলে? খনিত্র বলা হয়েছে। হাল চালানোর জন্য প্রশস্ত জমিকে অষ্টাধ্যায়ীতে সুহলি এবং ব্যবহারের অনুপযোগী জমিকে অহলি ও যে জমিতে লাঙল বা হাল চালানো কষ্টসাধ্য তা দুর্হলি নামে পরিচিত ছিল। এগুলো নামগুলো একটু মনে রাখা দরকার। ফসলের মধ্যে ধানের গুরুত্বই ছিল সর্বাধিক। সেরা ধান ছিল শালি। যে জমিতে একে চাষ করা হতো তাকে বলা হতো শালেয়। তাকে কি বলা হতো? শালেয়। মূলত বীজতলায় চারা তৈরি করে রোপণ পদ্ধতিতে শালি ধান চাষ করা হতো। কৃষির উৎপাদনের একটা অংশ রাজা গ্রহণ করতেন, এর নাম ভাগ। উৎপাদন বা উৎপন্ন শস্যের এক ষষ্ঠাংশ গ্রহণ করতেন বলে রাজাকে স্বরভাগী বলা হতো। উৎপন্ন শস্যের এক ষষ্ঠাংশ গ্রহণ করতেন বলে মানে 16 ভাগের 1 ভাগ, ঠিক আছে? রাজাকে স্বরভাগী বলা হতো। পালি সাহিত্যে ছোট কৃষকদের কুটুম্বিক আর বিপুল পরিমাণ জমির মালিকদের গৃহপতি বলা হতো। তবে মনে রাখা দরকার, গৃহপতি কিন্তু কোনোভাবেই কৃষক নয়। বৌদ্ধ সাহিত্যে কৃষি যেমন প্রশংসিত, তেমনি অপর একটি উৎকৃষ্ট কর্ম ছিল গোরক্ষা বা গবাদি পশুপালন, যা এই যুগের অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। এর আগের ভিডিওতে বলেছিলাম যে ব্রাহ্মণরা কীভাবে গো উপাধিকে বা গো সম্পদকে উচ্ছেদ করছে, যার ফলে বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভব হয়। সেটা একটি অন্যতম কারণ, আর ওই আলোচনাতে যাচ্ছি না, আজকে এটি আলোচনা করছি। এবার আছে শিল্প। কৃষিজ অগ্রগতির পাশাপাশি এ যুগে নানা শিল্পকর্মের ও উদ্যোগও দেখা দেয়। কঞ্চির কাজ করে এমন ব্যক্তিদের নালাকার বলা হতো। এদের সংশ্লিষ্ট গ্রামকে নালাকার গ্রাম বলা হতো। দৈনন্দিন জীবন যাপনের এক উপাদান ছিল মাটির জিনিসপত্র, যা তৈরি করতেন কুম্ভকারেরা। কৃষ্ণ চিক্কণ মৃৎপাত্র বা কালো মৃৎপাত্র, যেটাকে NBPW বা নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার বলা হচ্ছে, এটি তৈরি করা হতো। খুব উৎকৃষ্ট মানের মাটি ছাড়া এই মৃৎপাত্র তৈরি করা যেত না। এক ধরনের প্রলেপ দিয়ে নির্দিষ্ট উষ্ণতায় পুড়িয়ে এগুলিকে আয়তকারের মতো চকচকে বানানো হতো। কারিগরি উৎপাদনের চমকপ্রদ বিকাশ দেখা যায় লৌহ উপকরণ নির্মাণের ক্ষেত্রে। কম্মার বা কর্মকারেরা এই কাজগুলি করে থাকতেন। এমনই এক কম্মার হলেন বুদ্ধের ভক্ত চুন্দ। কারিগরদের মধ্যে অবশ্যই উল্লেখ করতে হয় সূত্রধরদের কথা, যাদের পালি ভাষায় বডঢকি বলা হয়। এরা সেই সময় কাঠ দিয়ে বাড়ি ঘর ও আসবাব নির্মাণ করতেন। তাঁতি হিসেবে তত্ত্ববায়দেরও উল্লেখ আছে বৌদ্ধ গ্রন্থে। পোশাক তৈরির বিশেষ কারিগরদের তুন্নবাই, সূচিকর ইত্যাদি বলা হতো। এছাড়াও অলঙ্কার তৈরির কারিগর ও বিদ্যমান ছিল সেই যুগে, যারা ল্যাপিস লাজুলি বা নীলকান্ত মণির মতো দুর্মূল্য পাথর দিয়ে পুঁতির মালা তৈরি করতেন। তাদের কি বলা হতো? এবার আসছে মুদ্রা। এ সময় ব্যবসা বাণিজ্যের বেশ ভালোভাবে ছড়িয়ে পড়ে এবং বিনিময় প্রথার বদলে মুদ্রার গুরুত্ব অপরিসীম হয়ে ওঠে। আজকের দিনের হকারদের সাথে তুলনীয় ভ্রাম্যমাণ বাণী, কদের স্বার্থ ও এদের মুখ্য জনকে বলা হতো স্বার্থবাহ। পালি সাহিত্যের বারবার উল্লেখিত হয়েছে কাহাপন বা কারসাপন নামে এক মুদ্রার।
প্রাচীন বৌদ্ধ সাহিত্যে কারসাপন নামে সোনা, রূপা ও তামার 3 ধরনের মুদ্রার কথা বলা হয়েছে। রূপার মুদ্রাগুলি লম্বা, চৌকো, নানান আকারের হয়ে থাকে। এগুলি ছাপ মারা বা অঙ্ক চিহ্নিত মুদ্রা ছিল। মনে করা হয় ইরানের প্রাচীন হখামনীষীয় শিগোলয় মুদ্রার আদলে এই মুদ্রা বা এই যুগের মুদ্রাগুলি প্রচলন হয়েছে। এবার আসছে বিবাহ। ধর্মসূত্র গ্রন্থাদিতে যে 8 রকমের বিবাহ উল্লেখ পাওয়া যায় সেগুলি হলো, 1 নম্বর হচ্ছে ব্রাহ্ম বিবাহ, দৈব বিবাহ, আর্য বিবাহ, প্রজাপত্য বিবাহ, অসুর বিবাহ, গান্ধার বিবাহ, রাক্ষস বিবাহ, পৈশাত্য বিবাহ। তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত ছিল। আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করতে একেবারেই ভুলবেন না। তাহলে আজকের এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।